গুড মর্নিং বন্ধুরা। আসন্ন WBSSCর গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষায় অঙ্কের যেরকম প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করে। যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ হবে। তার মানে কি বলেছে না, 10 জন পুরুষ মানে 10 জন মেন একটি কাজ করছে 15 দিনে, ঠিক আছে। আর কি বলছে 15 জন উমেন একটি কাজ করছে 12 দিনে। তাহলে 10 জন পুরুষ করছে 15 দিনে আর 15 জন উমেন করছে 12 দিনে। যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এটা আমরা করব কি করে, এটা করব 15 গুণ 12 বাই 15 প্লাস 12, অর্থাৎ দিন দুটোর নিয়ে, ঠিক আছে। তাহলে 15 গুণ 12 বাই 15 12 27, 3 4 12, 3 নং 27, 3 তিরিকে 9, 3 5 15, তাহলে 4 5 20 বাই 3, তাহলে 6 পূর্ণ 2 3 দিনে। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায় তবে প্রথম ট্রেনের গতিবেগ হবে। তাহলে দেখো দ্বিতীয় ট্রেনটি কি বলেছে, 4 ঘন্টায় যাচ্ছে 400 কিলোমিটার পথ। তাহলে 1 ঘন্টায় যাবে 400 বাই 4 সমান সমান 100 কিলোমিটার। তার মানে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমরা কি ধরি প্রথম ট্রেনটির গতিবেগ x কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ x বাই দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 100, এরই অনুপাত কত বলে দিয়েছে 7/8। তাহলে x সমান সমান কত হচ্ছে 7 × 100 বাই 8। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100, 7 25 175 বাই 2, তার মানে 87.5 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর ডি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 হবে। তাহলে যেহেতু বলেছে এই সংখ্যাগুলোকে দিয়ে ওই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 হবে, তাহলে আমরা প্রথমেই আগে এই সংখ্যাগুলো থেকে 12 বিয়োগ করে নেব। তাহলে 1356 থেকে 12 যদি বিয়োগ করি থাকবে হচ্ছে 4 4 3 1, 1344। আচ্ছা, 1868 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 6 5, 1856। আর 2764 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 2 5, 2752। এইবার এই তিনটে সংখ্যার গসাগু বার করব। তাহলে গসাগু করে দিই। দেখো এর শেষ দুটো সংখ্যা 44, এর 56, এর হচ্ছে 52, অর্থাৎ তিনটেই 4 দিয়ে যাবে। তাহলে 4 দিয়ে ভাগ করে দিই। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 1 13, 3 4 12, 4 6 24। আর এটা 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 4 6 24, 25, 4 4 16। এটা করলে 4 4 6 24, 4 32, 4 32। আবার দেখো শেষ দুটো সংখ্যা, এটা 36, এটা 64, এটা 88, আবার 4 দিয়ে যাবে। তাহলে আবার 4 দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে 4 দিয়ে গেলে 4 32, 4 4 16, 4 1 4, 4 1 4, 4 6 24, 4 1 4, 4 7 28, 4 দুগুণে 8। আবার 4 দিয়ে যাবে। 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 4 1 4, 4 দুগুণে 8, 4 নং 36, আর এটা 4 4 16, 3 4 12। তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হবে 4 গুণ 4 গুণ 4, মানে 4 4 16, 4 16 64। তাহলে কোন বৃহত্তম সংখ্যাটি কত, 64। উত্তর এ। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 ছাত্রী ও বাকি অংশ ছাত্র আছে। যদি ক্লাসে ছাত্রীর 2/3 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকে তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল। তাহলে কি বলেছে না, 3/5 অংশ হচ্ছে ছাত্রী, তাহলে ছাত্রী হচ্ছে 3/5 অংশ। তাহলে ছাত্র কত হবে না, ছাত্র হবে হচ্ছে বাকি অংশ। তাহলে 1 - 3/5 সমান সমান 2/5 অংশ হচ্ছে ছাত্র।
ঠিক আছে, এবার কি বলেছে, যদি ক্লাসে ছাত্রীর 2/9 অংশ, ছাত্রী হচ্ছে 3/5 অংশ, তার 2/9 অংশ যদি অনুপস্থিত থাকে, তাহলে অনুপস্থিত ছিল কত, 3/5 ইন্টু 2/9 এত অংশ। কেন বলেছে দেখো, ছাত্রীর অর্থাৎ এটা গুণ হবে, তাহলে অনুপস্থিত কত আছে, অনুপস্থিত আছে 3/5 গুণ 2/9, 3 3 9, তার মানে 2/15 অংশ অনুপস্থিত ছাত্রী। আর ছাত্র অনুপস্থিত কত, ছাত্র বলেছে 1/4 অংশ, ছাত্র সংখ্যা 2/5 অংশ, 2/5 1/4 ইন্টু 1/4 অংশ অনুপস্থিত, তাহলে অনুপস্থিত ছিল 1/10 অংশ। তাহলে মোট কত অংশ অনুপস্থিত ছাত্রছাত্রী, না মোট অনুপস্থিতের সংখ্যা হচ্ছে 2/15 প্লাস 1/10, 15 আর 10-এর লসাগু 30, তাহলে 4 প্লাস 3, তাহলে 7/30 অংশ হচ্ছে অনুপস্থিত। তাহলে উপস্থিত কত, বাকি কত, না মোট ছাত্র 1 অংশ, 1 থেকে 7/30 বিয়োগ দিয়ে দেবো, তাহলে হবে হচ্ছে 23/30 অংশ। তাহলে কত অংশ উপস্থিত ছিল, 23/30 অংশ উপস্থিত ছিল, উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পরে তার কাছে 266টি ডিম অবশিষ্ট থাকে। প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল, তাহলে আমি ধরে নিই প্রথমে তার কাছে এক্সটি ডিম ছিল, এবার 5% ভাঙা, তাহলে ডিমের 5% যদি ভাঙা হয়, ভালো ডিম কত ছিল, 100 মাইনাস 5 সমান সমান 95%, তাহলে এক্সের 95% ডিম মানে এক্স ইন্টু 95/100, এতটি ডিম ভালো ছিল। ঠিক আছে, এবার বাকি ডিমের 93% বিক্রি করলো, তাহলে 93% বিক্রি হয়ে গেল, তাহলে অবিকৃত ছিল কত, 100 মাইনাস 93 মানে 7% ডিম অবিকৃত ছিল। তাহলে এই এক্স ইন্টু 95/100টি ডিমের মধ্যে 7% ডিম কত, না এক্স ইন্টু 95/100 ইন্টু 7/100, এই কটাই হচ্ছে অবিকৃত ডিম, যে ডিমগুলো বিক্রি হয়নি। এই ডিমের সংখ্যা কত বলে দিয়েছে, এই ডিমের সংখ্যা বলে দিয়েছে 266টি। তাহলে এখান থেকে এক্স সমান সমান কত হবে, 266 ইন্টু 100 ইন্টু 100 বাই 95 ইন্টু 7, 7 দিয়ে কাটলে 3 7 21, 7 8 56, 19 দিয়ে কাটলে 5 19 95, 19 দুগুণে 38, 5 দিয়ে কাটলে 5 20 100, এটা হচ্ছে তাহলে 4000। তাহলে এক্স মানে প্রথমে আমাদের কতগুলো ডিম ছিল, তাহলে মোট ডিমের সংখ্যা 4000, উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয়। বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয় এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়। এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে কার আর কার টাকার পরিমাণ সমান সেটা আগে আমরা দেখে নিই। প্রথমে কি বলেছে, না এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হবে। ধরি এর প্রাপ্ত টাকা এ, বি এর প্রাপ্ত টাকা বি, সি এর প্রাপ্ত টাকা সি এবং ডি এর প্রাপ্ত টাকা ডি। তাহলে এর প্রাপ্ত টাকা বলেছে বি আর সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান, এটা প্রথম বলেছে। এরপরে কি বলেছে, বলেছে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয়। তাহলে বি এর প্রাপ্ত টাকা বলেছে সি এর থেকে 125 টাকা বেশি, মানে সি প্লাস 125, এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তাহলে ডি সমান সমান সি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা বি সমান সমান সি প্লাস 125 যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে, এই বি এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে হবে হচ্ছে সি প্লাস 125, বি এর জায়গায় বসালাম প্লাস সি মানে 2c প্লাস 125। এইবার দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটাই 750, তাহলে এ সমান সমান 2c প্লাস 125, বি সমান সমান সি প্লাস 125, সি সমান সমান সি রাখলাম আর ডি সমান সমান সি। তাহলে সবগুলো যোগ করলে হবে 2c 3c 4c 5c, 5c প্লাস 250 সমান সমান 750, তাহলে 5c সমান সমান 250টা এই পাশে চলে আসবে, বিয়োগ হলে 500, তাহলে অতএব c সমান সমান 100। তাহলে সি এর মান 100, তাহলে এ এর বলেছে বার করতে এর প্রাপ্ত টাকার পরিমাণ, তাহলে এ সমান সমান কত, 2c প্লাস 125, 2c মানে 200 প্লাস 125 মানে 325 টাকা, উত্তর ডি।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করুন। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি বলেছে। ধরি স্রোতের বেগ x কিমি প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ হবে 10 প্লাস এক্স কিমি প্রতি ঘন্টা। আর প্রতিকূলে বেগ হবে হচ্ছে 10 মাইনাস এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 26 কিমি যেতে কত সময় লাগবে? না, আমাদের কি জানি, টাইম ইজুকাল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে কত বলেছে? 26 কিমি যেতে সময় লাগবে। হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 26 কিমি, স্পিড হচ্ছে 10 প্লাস এক্স। প্রতিকূলে 14 কিলোমিটার যেতে কত সময় লাগবে? এখানে প্রতিকূলে ডিস্টেন্স কত? 14 কিলোমিটার, আর গতিবেগ কত? 10 মাইনাস এক্স। এই দুটো সময় সমান, তাহলে এই দুটোকে সমান করে দিলাম। এবার 2 দিয়ে কাটি, 13 দুগুণে 26, 7 দুগুণে 14, তাহলে 130 মাইনাস 13x সমান সমান 70 প্লাস 7x। তাহলে এটাই 13xটাকে এই পাশে নিয়ে আসলে আর 70টাকে এই পাশে নিয়ে আসলে 130 মাইনাস 70 মানে 60 সমান সমান মাইনাস 13x এদিকে আসলে প্লাস 13 হবে, 7 প্লাস 13 20x। তাহলে অতএব x সমান সমান 60/20 সমান সমান 3 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত? 3 কিমি প্রতি ঘন্টা। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়। এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা 1104 টাকায় কিনে নিয়ে যেতে পারবে? তাহলে ধার্য মূল্য কত বলেছে? ধার্য মূল্য বলেছে 1500 টাকা। ঠিক আছে, এবার কি হয়েছে? না 20% ছাড় দিয়েছে। যদি ধার্য মূল্য থেকে 20% ছাড় দেয় সে, তাহলে জিনিসটা 20% ছাড় দেওয়ার পরে দাম কত হবে? না ধার্য মূল্যের 80%, কারণ 20% ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্যের 80% মানে 1500 ইন্টু 80/100, দুটো শূন্য কেটে গেল, 8 15 120 মানে 1200 টাকা। তাহলে 1500 টাকার জিনিস 20% ছাড় দেওয়ার পর দাম আসলো 1200 টাকা। এরপরে কি হয়েছে? ক্রেতা কিনেছে 1104 টাকায়। তাহলে সে আবার কত ছাড় পেয়েছে? আবার ছাড় পেয়েছে 1200 মাইনাস 1104 টাকা মানে 96 টাকা। তাহলে সে আরও 96 টাকা ছাড় পেয়েছে। তাহলে এটা কত পার্সেন্ট ছাড়? না 1200 টাকার মধ্যে ছাড় পেয়েছে 96 টাকা, 1 টাকার মধ্যে ছাড় পেয়েছে 96/1200 টাকা, আর 100 টাকার মধ্যে ছাড় পেয়েছে ইন্টু 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, 8 12 96, তাহলে 8% ছাড় পেয়েছে। উত্তর এ। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়। সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে? ধরি সংখ্যাটি 100। তাহলে 35% হ্রাস যদি হয় তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি 100 থেকে 35 কমে হবে হচ্ছে 65। তাহলে 65 মানেই হচ্ছে 65 ইকুইভ্যালেন্ট হচ্ছে 325। তাহলে আমি সংখ্যাটা 100 ধরেছি, তাহলে 1 ইকুইভ্যালেন্ট হচ্ছে 325/65, আর 100 ইকুইভ্যালেন্ট কত হবে? 325/65 ইন্টু 100, 65 হচ্ছে 325, তার মানে 500। তাহলে অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 500। এবার বলেছে কি না কত বৃদ্ধি পেলে 650 হবে? তাহলে 500 থেকে 650 হতে গেলে কত বৃদ্ধি পেতে হবে? না দেখো 150 বৃদ্ধি পেতে হবে। তাহলে 150 বৃদ্ধি পেয়েছে। 150 কততে বৃদ্ধি পেয়েছে? 500তে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির শতকরা হার কত? ইন্টু 100। তাহলে 0 0 কেটে গেল, 5 3 15, 30%। উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোনো মূলধন 3 বছরে সুদে আসলে 500 টাকা এবং 5 বছরের সুদে আসলে 540 টাকা হয়। বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, তাহলে কি বলেছে না প্রথমে লিখবো হচ্ছে বড়টা, মানে বেশি বছর যেটা হয়েছে, তাহলে সেটা 5 বছর। তাহলে 5 বছরে আসল প্লাস সুদ সমান সমান কত হয়েছে? 540 টাকা। আর 3 বছরে আসল প্লাস সুদ সমান সমান হয়েছে 500 টাকা। এবার এই দুটো যদি বিয়োগ করে দিই তাহলে 2 বছরে
দেখো সরল সুদের ক্ষেত্রে আসলটার কোনো পরিবর্তন হয় না। 5 বছর বা 10 বছর যেটাই রাখো টাকাটা বেশি হয় খালি সুদের পরিবর্তনের জন্য। তাহলে 5 বছরের সুদ আসল থেকে 3 বছরের সুদ আসল বিয়োগ দিলে আসলটা বাদ হয়ে যাবে। তাহলে 2 বছরের সুদ সমান সমান হবে 40 টাকা। তাহলে 2 বছরের যদি 40 টাকা হয়, যে কোনো একটা বছরের সুদ আমরা বার করে নেব, হয় 3 বছর নয় 5 বছর। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 40/2। তাহলে 3 বছরের সুদ হবে 40/2 ইন্টু 3 মানে 60 টাকা। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা, আর 3 বছরের সুদ আসল 500 টাকা। তাহলে আসল কত হবে? তা আসল হবে হচ্ছে সুদ আসল 500 মাইনাস সুদ, তাহলে 440 টাকা। তাহলে কি হলো? আমরা পেলাম 440 টাকার 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। তাহলে এবার সুদের হার কত? না সুদের হার আর ইজুকাল টু আমরা কি জানি? আই ইন্টু 100 নিচে পি ইন্টু টি। এখানে আই কত? আই হচ্ছে 60 টাকা ইন্টু 100 নিচে পি কত? পি হচ্ছে 440 আসল, আর টাইম কত? টাইম 3 বছর। একটা শূন্য কেটে গেল, 3 দুগুণে 6, 2 22 44, আর 11 দুগুণে 22, 50 দুগুণে 100। তাহলে সমান সমান 50/11%। উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে কি না 1 মিনিট 48 সেকেন্ড, এটা মানে হচ্ছে কত সেকেন্ড? 1 মিনিট মানে 60 সেকেন্ড প্লাস 48 সেকেন্ড মানে 108 সেকেন্ড। ঠিক আছে। আর কি বলেছে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। এইবার কি বলেছে? 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তার মানে হচ্ছে 1 মিনিট 48 মানে 108, 108/1 ঘন্টা মানে 3600 ইন্টু 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, 36 দিয়ে কাটলে 3, তাহলে 3%। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো, তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে কি করেছে? কিনেছে কি? কিনেছে হচ্ছে 15টি আপেল 12 টাকায়, আর বিক্রি করেছে কি? বিক্রি করেছে 12টি আপেল বিক্রি করেছে 15 টাকায়। ঠিক আছে। তাহলে প্রথমে সে 15টি কিনেছে আর বিক্রি করেছে 12টি। তাহলে 15 12 লসাগু কত? 15 আর 12 লসাগু হচ্ছে 12 আর 15 লসাগু হচ্ছে 60। তাহলে আমরা কি করব না 60টি আপেল টোটাল আগে কিনবো। তাহলে 15টি আপেলের দাম যদি 12 টাকা হয়, 60টি আপেলের দাম হবে, একটি আপেলের দাম 12/15, 60টি আপেলের দাম ইন্টু 60। তাহলে 4 15 60, 48 টাকা। তাহলে 60টি আপেল সে 48 টাকায় কিনেছে। এবার দেখি 60টি আপেল কত টাকায় বিক্রি করেছে? 12টি আপেল 15 টাকায় বিক্রি করেছে। একটি আপেলের বিক্রয় মূল্য হবে 15/12, আর 60টি আপেলের বিক্রয় মূল্য হবে 15/12 ইন্টু 60। 5 12 60, 5 15 75 টাকা। তাহলে দেখো 48 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করেছে। তার লাভ কত হচ্ছে? 75 মাইনাস 48 মানে 8 7 15, 2 27 টাকা। তাহলে 27 টাকা লাভ হয়েছে কার? ক্রয় মূল্য কত? 48 টাকা। তাহলে 48 টাকার মধ্যে তার 27 টাকা লাভ হয়েছে। তাহলে লাভের শতকরা হার 27/48 ইন্টু 100। 4 দিয়ে কাটলে 4 12 48, 4 25 100। এটা 3 দিয়ে কাটলে 3 4 12, 3 9 27, 9 25 225/4। এটা ভাগ করলে কত হবে? না 4 5 20, 2 2 5 25, 4 6 24, 21 পয়েন্ট দিয়ে শূন্য আনলাম 10, 4 দুগুণে 8 10, 56.25% লাভ। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক ব্যক্তি 40 কিমি প্রতি ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে যাওয়ার সময় তার গতিবেগ কত ছিল? যাওয়ার সময় তার গতিবেগ ছিল 40 কিমি প্রতি ঘন্টা, আর ফেরার সময় কী হলো? 50% হ্রাস করেছে, তার মানে গতিবেগ অর্ধেক করে নিয়েছে। তাহলে ফেরার সময় তার গতিবেগ ছিল 20 কিমি প্রতি ঘন্টা। এবার দেখো এই অঙ্কটার একটা শর্ট ফর্ম আছে। কি না ধরো এ কিমি প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে বি কিমি প্রতি ঘন্টা গতিবেগে যদি ফিরে আসে, তাহলে তাদের গড় গতিবেগ হবে 2ab/a+b। ঠিক আছে। তাহলে এখানে 2ab, 2 এ মানে 40 কিমি, বি মানে 20 কিমি, আর নিচে a+b 40 + 20 মানে 60 কিমি। তাহলে 0 0 কেটে গেল, 2 3, তাহলে
বাই 3। এবার ভাগ করে দিই, 3 দুগুণে 6, 7 8, 2 0 20, 3 6 18, 19 20, 26 পূর্ণ 2 3 কিমি প্রতি ঘন্টা। তাহলে গড় গতিবেগ 26 পূর্ণ 2 3 কিমি প্রতি ঘন্টা, উত্তর ডি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। ঠিক আছে, এই দেখো এরকম যদি বিজোড় সংখ্যা মানে 7টি সংখ্যা 5টি সংখ্যা এরকম গড় বলে দেয় তাহলে কি করে করবে। ধরো প্রথমে আমরা 5টি সংখ্যা নিলাম পরপর, তাহলে কি না 2 3 4 5 6। তাহলে এই 5টি সংখ্যার গড় কত হবে বলো তো। 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 5 14 আর 6 20, 20 সঙ্গে 4 যদি ভাগ করি, এই 5 যদি 20কে 20 যোগফল, তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে 4, তার মানে গড় 4। 4 মানে দেখো কোনটা, এইটা। তাহলে পরপর 5টি সংখ্যার গড় কোনটা হচ্ছে, মাঝের সংখ্যাটা। তাহলে এরকম বিজোড় সংখ্যা মানে 5টি সংখ্যা 7টি সংখ্যা 9টি সংখ্যা এদের গড় সবসময় মাঝের সংখ্যা হয়। তাহলে এখানে কি বলেছে, পরপর 7টি সংখ্যা ধরি এই একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, 5টা সংখ্যা, 6টা সংখ্যা, এই 7টা সংখ্যা। এই 7টা সংখ্যার গড় বলে দিয়েছে হচ্ছে 20। তাহলে এই 7টা সংখ্যার গড় 20 মানে মাঝের সংখ্যা হবে। মাঝের সংখ্যা কোনটা, অবশ্যই এটা। তাহলে এইটা হচ্ছে 20। তাহলে এবার বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে 20-র পরে 21, 21-এর পরে 22, 22-এর পরে 23। তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে 23, উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে দেখো একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, ট্রেনের দৈর্ঘ্য কত 60 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মটি কত না 90 মিটার লম্বা, তাহলে 90 মিটার, তাহলে মোট 150 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মিটার। এইবার কি বলেছে, ট্রেনের গতিবেগ কত বলে দিয়েছে। ট্রেনের গতিবেগ বলেছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড নিতে হবে। তাহলে কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড নিতে হয় কী করে, ইন্টু 5/18 দিয়ে গুণ করে। তাহলে এটা হচ্ছে 40 ইন্টু 5/18 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এবার বার করতে হবে কি না কত সময় লাগবে। আমরা কি জানি, টাইম টি ইজুগাল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত, এখানে ডিস্টেন্স হচ্ছে 150 মিটার আর স্পিড 40 ইন্টু 5/18, তাহলে বাই স্পিড হবে প্রায় 40 ইন্টু 5, 18টা উপরে চলে যাবে। এটা যদি এবার ক্যালকুলেশন করে দিই, 0 0 কেটে গেল, 5 3 15, 2 দুগুণে 4 আর 9 দুগুণে 18, 3 নং 27/2 মানে 13.5 সেকেন্ড। তাহলে কত সময় লাগবে, 13.5 সেকেন্ড, উত্তর বি।